একসঙ্গে বলল, জিও সত্যি কি দারুণ কথা বলল, বাহ, এই লোকটা আজ আমাদের মন জয় করে নিল। শুধু তারা কেন, কমেন্ট সেকশনে যারা এতক্ষণ অরিত্রর লেগ পুলিং করছিল তারাও এখন এই ছেলেটার প্রশংসায় পঞ্চমুখ। এমন সময় লাইভ চলা অবস্থাতেই সিঞ্জিনির পেছনকে আর একটা মেয়ের আওয়াজ এলো, এই সিঞ্জিনি, তোর লাইভের এসে সিঞ্জিনির পাশে শুয়ে পড়ল আর ক্যামেরার দিকে হাত নাড়ালো। ওই মেয়েটি ছিল সিঞ্জিনির রুমমেট দৃষ্টি। তার পরিচয় করাতে গিয়ে সিঞ্জিনি বলল, বন্ধুরা, এই হচ্ছে আমার বন্ধু এবং রুম পার্টনার দৃষ্টি। আমি মনে করি ও আমার থেকেও বেশি সুন্দরী, কিন্তু দৃষ্টি বিশ্বাস করে না। এখন তোমরা যাবতীয় ফোকাসটা আমার থেকে সরিয়ে ওর দিকে একটু দাও। ও এবার থেকে লাইভ করবে আর আমি তোমাদের ওর লাইভের লিংক দিয়ে দেব। দৃষ্টিও দেখছিল সিঞ্জিনির লাইভ চ্যাট। বন্ধুর কমেন্ট সেকশনে 5 স্টার ইমোজি দেখতে পেয়ে খুব খুশি হয়েছিল দৃষ্টি। সে মনে মনে ভাবছিল, এত বড় মন লোকটার, যে একটা লাইভ চ্যাটে এসে সোজা 50,000 টাকা দিয়ে দিল। লোকটা কে? তাকে দেখার এবং পরিচয় করার খুব ইচ্ছা দৃষ্টিরও হয়েছিল। সিঞ্জিনিকে দৃষ্টি জিজ্ঞেস করল, সিঞ্জিনি, তুই কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা দিলি না। এই লোকটা কে বল না। সিঞ্জিনি তখন দৃষ্টির দিকে তাকিয়ে বলল, বিশ্বাস কর, আমিও জানি না একে। না আমি তার নাম জানি, না কখনো দেখেছি। মনে হলো প্রথমবার আমার লাইভে এসেছে। বলছি, আপনি কি আছেন নাকি চলে গেছেন? সিঞ্জিনি এই প্রশ্ন করা মাত্রই কমেন্ট সেকশনে উত্তর এলো, হ্যাঁ। তার মুখ থেকে হ্যাঁ শুনে খুব খুশি হলো দৃষ্টি। সে ভাবল, তারও যদি সিঞ্জিনির মতোই ভাগ্যের শিকে ছেড়ে। ক্যামেরার দিকে সহাস্য বদন আর এক রাশ কৌতূহল থেকে দৃষ্টি বলল, ইউ আর আ গ্রেট গাই। আমরা আপনার ভক্ত হয়ে গিয়েছি। আমি যদি আমার লাইভ চ্যাট শুরু করি, আপনি আসবেন তো? কথা দিচ্ছি, আমি সিঞ্জিনির থেকেও ভালো রিটার্ন গিফট দেব। এই সময় অরিত্র আর প্রীতম লক্ষ্য করে যে লাকি তখনও ওই লাইভে আছে আর বিছানায় শুয়ে সেটা উপভোগ করছে। অরিত্র তখন লাকিকে বলে, ভাই, তুই দয়া করে এই মেয়েটার দিকে তাকানো বন্ধ কর। তোর থেকে ভালো আর কেউ জানে না যে মেয়েটা কত লোভী। টাকা ছাড়া ও আর কিছু চেনে না, কাউকে চায় না, এত বড় নির্লজ্জ। বন্ধুর কথা শুনেও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই থাকে লাকি। এদিকে দৃষ্টি লাইভে বলতেই থাকে, ওহ স্যার, আমি আপনাকে আর একটা কথা বলতে চাই। আই এম সিঙ্গেল। তার থেকেও বড় কথা হলো, আপনার মতো কাউকে জীবনে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আমি আপনার সম্পর্কে তেমন কিছু জানি না ঠিকই, কিন্তু একবার আপনার সঙ্গে দেখা করার জন্য মনটা ছটফট করছে। দৃষ্টির আসল স্বভাব এরকমই। সে যখন তখন তার ইচ্ছে আর রং বদলাতে পারে। ঠিক সেই সময় কেউ একজন কমেন্ট করল, কি বললে, তুমি সিঙ্গেল? চ্যাটে এই মেসেজটা দেখা মাত্রই দৃষ্টি পিছনের দিকে চলে গেল, কারণ সে আর কাউকে ইমপ্রেস করতে চায় না, একমাত্র এই ধনী লোকটিকে ছাড়া। শুধুমাত্র তার দৃষ্টি আকর্ষণ করার জন্যেই সে ক্যামেরায় নিজেকে সিঙ্গেল ঘোষণা করেছে। তার শুধু টাকা চাই, ভালো ভালো ড্রেস চাই, দামি রেস্তোরাঁয় খেতে যাওয়া চাই। তার জন্যে যা যা করতে হয় দৃষ্টি তার সবই করতে পারে। প্রীতম রেগে গিয়ে বলল, এই মেয়েটা টাকা ছাড়া আর কারো সঙ্গেই সম্পর্ক রাখতে পারবে না। লাকি একবার প্রীতমের দিকে তাকালো, কিন্তু তার চোখে বিন্দু মাত্র রাগ নেই। দৃষ্টি ফের এগিয়ে এসে কমেন্ট করল, আমি শুধুমাত্র সিঙ্গেলই নই, আমার কখনো কোনো বয়ফ্রেন্ডও ছিল না। এদিকে সিঞ্জিনির মুখটা হলো দেখার মতো, ওই ইমোজির মতোই। দৃষ্টির দিকে তাকিয়ে এসে বলল, দৃষ্টি, লাইভে সবার সামনে মিথ্যে কথা বলছিস? গোটা ক্লাস জানে তুই লাকির সঙ্গে ব্রেকআপ করেছিস আর রাহুলের সঙ্গে ডেট করছিস, নাইট আউট করছিস। দৃষ্টি সঙ্গে সঙ্গে জবাব দিল, আরে সিঞ্জিনি, তুইও না, রাহুল শুধু আমার বন্ধু, আমরা শুধু একসঙ্গে হ্যাং আউট করি। আর লাকির জন্য আমি চিন্তিত। ও খুবই গরিব, আমি ওকে পড়াশোনায় সাহায্য করতাম, ওর খিদে পেলে খাওয়াতাম। তার মানেই কি আমার সঙ্গে ওর কিছু আছে?
যত সব ফালতু কথা। সিঞ্জিনি জানতে চাইল, বাই দ্য ওয়ে স্যার, আপনি দৃষ্টি সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান নাকি আমার সম্পর্কে? এই কথা বলতেই দেখা গেল অ্যাডমিন চ্যাট থেকে বেরিয়ে গেল। তাকে চ্যাট ছেড়ে বেরিয়ে যেতে দেখে দৃষ্টি আর সিঞ্জিনি দুজনেই খুব অবাক হলো। এদিকে লাকি ফোন বন্ধ করে, চোখ বন্ধ করে অমিতের বিছানায় শুয়ে পড়ল। লাকিকে দেখে প্রীতম আর অরিত্রর খুব খারাপ লাগলো। লাকি দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। দৃষ্টির কথাগুলো তার কানে বাজছে। সে বিশ্বাস করতে পারল না যে দৃষ্টি যখন এই কথাগুলো বলছিল তখন তার একটুকুও লজ্জা করেনি। তার সঙ্গে যা কিছু করেছে দৃষ্টি, তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল তা সবই মিথ্যা। কেবল লাকির স্মৃতিতেই থেকে যাবে সেগুলো। আজকে যদি সত্যিই সে বুঝতে পারত যাকে স্যার স্যার করছে সে লাকি ছাড়া আর কেউ নয়, এই সব কথা ভাবতে ভাবতেই লাকির চোখ দুটো ছলছল করে উঠল। পরের দিন ক্লাস শেষ হওয়ার পর লাকিকে নিয়ে তার বন্ধুরা হস্টেলে তাদের রুমে ঢোকে। একসঙ্গেই তারা লাঞ্চ করে। খাওয়া দাওয়ার পর লাকি তার ব্যাংক ব্যালেন্স চেক করছিল। গতকালই সে 50,000 টাকা খরচ করেছিল। তার মানে হলো যে টাকা খরচ হয়েছে তা সমুদ্র থেকে কয়েক ফোঁটা জল তোলা সমান। অরিত্র বলে, তুই কি সারাদিন ফোনের দিকেই তাকিয়ে থাকবি? শোন, আমি ওয়ার্ডেনের সঙ্গে কথা বলেছি। উনি বলছিলেন তুই চাইলেই আবার যখন খুশি শিফট করতে পারিস। আর অমিতেরও কোনো সমস্যা নেই। আজই আমরা তো জিনিসপত্র এখানে নিয়ে আসব। ফালতু ফালতু ওই বাড়িটা ভাড়া গুনে লাভ কি? প্রীতম তখন বলল, আর ওই ঘরে একা একা এখন তোর আর ভালোও লাগবে না। লাকি বলল, ভাই তোরা এত ভাবিস আমার কথা? এই বলে অরিত্র আর প্রীতমকে জড়িয়ে ধরল সে। অরিত্র বলল, না, শুধু হাক করলে হবে না, আজ রাতে একটা বড় পার্টি দিতে হবে। এই বলে অরিত্র কি মজা কি মজা করতে করতে নাচতে লাগলো আর একটা বোতলের দিকে ইশারা করল। সে সময় অমিত রুমে ঢোকে। তবে এদিন যেন তাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। ওর যে কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারল সকলেই। লাকি জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? অমিত তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সোজা চেয়ারে গিয়ে বসল। অমিতের মুখ দেখে আবার যে যার বিছানায় শুয়ে পড়ল। অরিত্র জিজ্ঞেস করল, কি হয়েছে অমিত? আরে বল না কি হয়েছে? স্পোর্টস অথরিটি কি তোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছে? এই বলে অরিত্র লাকির দিকে তাকিয়ে থাকল। অমিত নিরুত্তর, কারো কথার কোনো উত্তর দিচ্ছে না। আসলে সে বুঝতে পারছিল না কি বলবে আর কিভাবেই বা বলবে, আর তার কথাগুলো বন্ধুরাই বা কিভাবে নেবে সেটাও সে বুঝতে পারছিল না। কিন্তু বন্ধুরা ছাড়া তো বলার আর কেউ নেই, তাই অগত্যা বলতেই হলো অরিত্রকে, কোয়েলের কিছু একটা হয়েছে। এই বলেই সে মাথাটা নিচে নামিয়ে নেয়। তার বন্ধুরা তখন খুব নার্ভাস হয়ে অমিতের দিকে তাকিয়েছিল। পাশের চেয়ারে বসে অমিতকে জিজ্ঞেস করল লাকি, কিন্তু হয়েছেটা কি সেটা তো বল, কোয়েল ঠিক আছে তো? অমিতের চোখ মুখ দেখে লাকি বুঝতে পারল গুরুতর কিছু হয়েছে। অন্যরা যতটা সহজ ভাবছে ব্যাপারটা ততটা সহজ নয়। কারণ আর যাই হোক, অমিত ছোটখাটো বিষয় নিয়ে ঘাবড়ে যাওয়ার ছেলে নয়। সে বলল, তোরা তো দেখলি কোয়েল যখন ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওই ছেলেটার সঙ্গে ধাক্কা লেগেছিল। তারপর ওদের মধ্যে ঝগড়া হয়, আমরা সেখানে যাই। কোয়েল বাড়ি ফেরার পথে থানায় অভিযোগ করেছিল, কিন্তু এখন জানতে পারলাম ওই ছেলেটা আসলে কে। কে জিজ্ঞেস করল লাকি। সবাই তখন অমিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। অমিতের উত্তর, ওই তো মোহিত রায় চৌধুরী। ওর বাবা লায়ন্স গ্রুপ অফ কোম্পানির মালিক। মোহিতই এবার লায়ন্স গ্রুপের সিইও হতে চলেছে। প্রীতমের মুখ থেকে বেরিয়ে এলো, লায়ন্স গ্রুপ? বলিস কি? আসলে সে যা শুনেছে তা বিশ্বাস করতে পারছে না। কয়েকবার মাথায় চাঁটি মেরে দেখল সত্যি শুনছে তো। অরিত্র বলল, ভাই, লায়ন্স গ্রুপ শহরের অন্যতম বড় সংস্থা।
তাহলে কোয়েল তো খুব চাপে থাকবে এখন। আর লাকি যখন ওকে শান্ত করেছে তখন আর ওর পুলিশের কাছে যাওয়ার দরকারটা কি ছিল? এক এক করে তারা রুমের আলো বন্ধ করে ঘুমোতে লাগলো। অমিত তো খুবই টায়ার্ড ছিল, প্রায় সকলেরই চোখ লেগে গেল। কিন্তু অরিত্র তখনও বিড়বিড় করে যাচ্ছে। বিষয়টা লাকির নজরে যায় এবং সে তখন তাকে শান্ত করার জন্য বলে, আরে কোয়েলও খুব ধনী পরিবারের মেয়ে ভাই, ওর বাবার যদি নিউ সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে একবার ভেবে দেখ ওরা কতটা পাওয়ারফুল। এই কথা অমিতের কানে পৌঁছতেই সে বলে উঠল, ওর বাবার কোয়েল গ্রুপ অফ কোম্পানিজ নামে একটা ফার্ম আছে, সেটাও অনেক বড়, কিন্তু লায়েন্সের তুলনায় নগণ্য। এই কথা বলেই অমিত উঠে একটু জল খেয়ে নিল। তারপর সে আবার বলল, আর আমি এটাও শুনেছি বেশ কিছু প্রজেক্ট লায়ন্স গ্রুপ আর কোয়েল গ্রুপের পার্টনারশিপ আছে। একটা প্রজেক্টের জন্যে লায়ন্স গ্রুপ কোয়েল গ্রুপকে বেশ কিছু টাকা কম দেয়। সেখান থেকে কোয়েলের বাবার কাছে একটা চিঠি আসে যেখানে তারা লিখে এই পার্টনারশিপ শেষ করছে এবং জীবনে আর কখনো তাদের সাথে কাজ করবে না। সেই চিঠি দেখেই কোয়েলের বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই চিঠিটা পড়ার পর তার কেবল হার্ট অ্যাটাক হতেই বাকি ছিল, বাদবাকি আর যা যা হওয়ার ছিল সবই হয়েছিল। এই কথা শুনে লাকির মনে হচ্ছিল সে কি করতে পারে, আদৌ কি সে কিছু করতে পারে? কিছুই মাথায় আসছিল না। তবে কোয়েলের জন্য যে কিছু করা দরকার সেটাই তার বারবার মনে হচ্ছিল। এরই মধ্যে আবার অরিত্র বিড়বিড় করে বলে ওঠে, খুন ভাই, খুন! এই কথা বলতে গিয়েই অমিতের ফোন বেজে উঠল, আর তার ফোনের আওয়াজ শুনে সবাই চুপ হয়ে গেল। কার ফোন এসেছিল? ফোনে কি কিছু খারাপ খবর এলো? কোয়েলের জন্য কি অমিত আর তার বন্ধুরা বিপদে পড়বে? লাকি কোয়েলকে এই সমস্যা থেকে বের করতে কি করবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম।